আমাদের সম্মানিত অতিথিদের আমাদের শুভেচ্ছা বার্তা স্বাগত জানিয়ে স্বাগত ভাষণ রাখবেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আমাদের মাঝে আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় এডিশনাল নাম জানবেন আপনারা পুষ্পস্তবক এবং উত্তরীয় বিশ্বাসী আমরা বিকাশে বিশ্বাসী আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা প্রতিজ্ঞায় বিশ্বাসী আপনারা সবাই আমাদের সাথে আছেন বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় সাহা মহোদয় এবং আছেন আপনারা সবাই হাতে হাত রেখে আমরা বলি আমরা করব জয় নিশ্চয়। শুভ সন্ধ্যা। আজকে যে এখানের অনুষ্ঠান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্মার্ট সিটির উদ্যোগে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চে। একটু আগে ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, এখানে ডেপুটি মেয়রও উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়। তাছাড়া এখানে যার প্রারম্ভিক ভাষণে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার ডক্টর শৈলেশ যাদব আইএস। উপস্থিত আছেন মোহাম্মদ সাজ্জাদ পি, এডিশনাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং আমাদের সবার প্রিয় এখানে উপস্থিত আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী সঞ্জয় সাহা। উপস্থিত আমার অব দ্য ডায়াস কর্পোরেটর্স এবং আগরতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন যারা আধিকারিক এবং কর্মচারীরা আছেন এবং অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে। তো আগে আপনারা সবাই শুনেছেন যে তিনটি যে আমাদের প্রজেক্ট, সেই প্রজেক্টের আজকে উদ্বোধন এখানে হলো। প্রথম যে প্রজেক্ট সেটা হচ্ছে যে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের যে মূর্তি তার উন্মোচন। সেই কামচৌনের পাশে আরেকটা আইল্যান্ড ছিল এবং সেই আইল্যান্ডের কিন্তু নাম ছিল না। আমরা ছোটবেলার থেকে দেখতাম, এখানে ঘুরতাম এর আশপাশে, কিন্তু যখনই আমাদের বলতো আপনার বাড়ি কোন জায়গায়, আমরা কামানচমনের কাছে বলতো, কিন্তু এই আইল্যান্ডের কোনো রকম নামকরণ ছিল না। সেখানে আমরা দেখতাম, আমি ছোটবেলার কথা মনে আছে যে আগরতলা শূন্য, মানে তখন মাইল হতো, কিলোমিটারও ছিল না, যে এখান থেকে শুরু হতো বিভিন্ন জায়গার দূরত্ব কত। যদি আমরা বলি এখান থেকে 50 মাইল উদয়পুর, তাহলে এখান থেকে শুরু হতো। এবং সেখানে দেখা গেল বিভিন্ন সময়ে এখানে দোকানপাটও হয়েছিল, হকাররা দোকানও করেছিল, অনেক সময় আন্দোলন সংগঠিত হয়েছিল ওই আইল্যান্ডটাতে। আস্তে আস্তে করে বিএসএনএল এর সেখানে তাদের যে মেশিন পত্র আছে সেখানে বসানো হয়েছিল, অথচ এই জায়গাটার নাম কি কেউ জানত না। একটা ইচ্ছে ছিল যে আধুনিক ত্রিপুরার রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সবসময় বলি,
এবং জনজাতিদের আমরা যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সম্মান দেন, তা আমরাও কেন সম্মান দেব না? তো সেই লক্ষ্যে এক তো ওই আইল্যান্ডটার নামও হয়ে গেল যে এখন থেকে এটার নাম হচ্ছে বীর বিক্রম চৌমুহনী, মহারাজা বীর বিক্রম চৌমুহনী। এবং জায়গাটাও অনেক, যে রাউন্ডটা ছিল অনেক বড় ছিল, রাস্তাও অনেক বড় হয়ে গেছে, সুন্দর একটা পরিবেশ এখানে এখন দেখা যাচ্ছে। সদ্য যে বিধানসভা, সেখানে এই যে সরকার, ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির যে সরকার, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করি। আজকে যে তিনটে এখানে যে ইনোগ্রেশন অফ ফ্লাড ড্রেনেজ পাম্প আপনাদের এই এলাকায় হলো, মুখে না, কাজের মাধ্যমে। এখানে যে বাস শেল্টার, যেটা ইউকে একাডেমি এবং আইজিএম চৌমুহনী এবং নন্দননগরে হয়ে গেল, কাজের মাধ্যমে আমরা করছি। তো কাজের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তো এইবারের ইলেকশনে কি হলো, কোথাও কোনো জায়গার মধ্যে ছাপ্পা ভোটের কোনো অবস্থা নেই, কোনো জায়গার মধ্যে কেউ বলতে পারবে না যে সাইন্টিফিক রিগিং হয়েছে, কেউ বলতে পারবে না। ত্রিপুরার আপনারা সবাই মিলে একটা ইতিহাস আপনারা রচনা করেছেন যে এইভাবেও ইলেকশন করানো যায়। তো সেটা আমরা করতে পেরেছি, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। 16 ফেব্রুয়ারি ইলেকশন হলো, 2 তারিখ মার্চের রেজাল্ট বেরোলো, তার মধ্যেও কোনো সমস্যা নেই। আগে মানুষ আতঙ্কে থাকতো যে ইলেকশন হবে, কি জানি হয়, কি জানি হয়। কিন্তু নিন্দুকেদের তো সমস্যা, এত সুন্দরভাবে আইন শৃঙ্খলার অবনতি নেই, আরে এত ক্রেডিট নিয়ে নেবে। তো একটা চেষ্টা, চারিদিকে গন্ডগোল করো, সেই আগের যে আদিম ওদের বৃত্তি, সেটাকে আবার জাগিয়ে তুললো ওরা। বিভিন্ন জায়গায় আমাদের কাছে ছোটখাটো খবর আসছিল, ইমুক জায়গায় তিমুক করেছে। কারোর নিজস্ব সমস্যা মানে নাইবার। তো আমরা অনেক সময় জনজাতিরা প্রশ্ন করেন যে জনজাতিরা পিছিয়ে আছেন, ওনাদেরকে সেইভাবে এতদিন ধরে সম্মান দেওয়া হয়নি। আগের সরকার দেয়নি, কিন্তু আমরা তো দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি বিধানসভার মধ্যেও বলেছি যে বারবার বলা হয়েছিল 500 থেকে প্রায় 600 কোটি টাকা নাকি ওনাদেরকে দেওয়া হতো। কিন্তু সেদিন আমি বিধানসভায় ওনাদের কাছে বললাম যে শুধু ডাইরেক্ট টাকা দিলেই হয় না, আমাদের সরকারও বিভিন্ন 49টা দপ্তর আছে, আমরা বিভিন্ন দপ্তর থেকে আমরা যে টাকা দিয়েছি তার হিসাব আমি বিধানসভায় দিয়েছি, প্রায় 5000 কোটি টাকা। তো ওনাদের যারা লিডাররা ছিলেন প্রথমে তো অবজেকশন দিলেন, কিন্তু ডাটা শুদ্ধ যখন আমি ওনাদের কাছে বললাম তখন চুপ করে গেলেন। তো আমরা চাই সবাই যাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সেই ইচ্ছা আমাদের আছে। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল করে অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টা বৃথাই যাবে। কারণ সৎ উদ্দেশ্য যদি থাকে আর মানসিকতা যদি ভালো হয়, তাহলে কোনোদিন মানে বিঘ্ন ঘটাবে না আমাদের ইচ্ছা। এবং অনেক চেষ্টা প্রচেষ্টা অনেকেই করছেন, কিন্তু আলটিমেটলি সত্যের জয় হবেই, এবং সেই দিশায় আমরা কাজ করছি। একটা সময় ছিল 80-র দাঙ্গা, আমরা দেখেছি কি অবস্থা ছিল, অনেক লোক এখান থেকে পালিয়েও চলে গেছে, বিভিন্ন জায়গা থেকে স্থানান্তরিত হয়েছে। কিন্তু আমরা শান্তি এখানে সুনিশ্চিত করেছি, শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা। তো যে পরিমাণে এই কাজ করার যে কোন রকম এন্টি ইনকামবেন্সিও ছিল না, তারপরেও অনেককে বিভ্রান্তি সৃষ্টি করে, যেভাবে অনেককে বলেছে যে না এবার আমরা চলে আসছি, সে 5 ঘন্টা 4 ঘন্টা, এরপরে মিনিটে আসলো, মিনিটের পরে আর সেকেন্ড, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এই করে আমাদের মধ্যে কিন্তু একটা দোদুল্যমান কন্ডিশন কিন্তু করে দিয়েছে যে হতে পারে চলে আসবে। আমি বারবার সব জায়গায় বলি, কেন আমরা এদের এই কথায় আমরা ফেসে যাব, কেন আমাদের মধ্যে সেই কনফিডেন্স থাকবে না? আমার মনে আছে যখন আমাদের ক্যাবিনেট মিটিং কয়েকবার হয়ে যখন লাস্টে হচ্ছিল, তার ডিসিশন দেওয়ার সময় আমি মন্ত্রী পরিষদকে বলেছি না এটা মার্চের পরে আমরা ডিসিশন নেব। তো ফার্স্ট যখন এবার 2.0 আমাদের
ক্যাবিনেট মিটিং হলো, তো অনেক মন্ত্রী বাহাদুররা বলছিলেন যে উনার যে কনফিডেন্স, যে বলছিলেন যে মার্চের পরে ডিভিশন, সেটা উনার কি করে কনফিডেন্স ছিল? সত্যি বলছি কনফিডেন্স ছিল যে আমরা আবার আসবই, কারণ কোনো খারাপ কাজ আমরা লিপ্ত নই, আমরা সৎ পথে চলার মানুষ। কারণ আমাদের পার্টি যা সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি, এবং যখন যা প্রয়োজন, যখন যে সমস্যা হয়েছে, সেটা কোভিডের সময়ই হোক, ব্লাডের ক্রাইসিসই হোক, খাদ্যের সমস্যায় হোক, সবসময় আমরা মানুষের কাছে পৌঁছেছি। তাহলে কেন মানুষ আমাদেরকে এবার ভোট দেবে না? কিন্তু যে পরিমাণে আমাদের, যে মাত্রায় আমরা জেতার কথা, সেই জায়গার মধ্যে কিছুটা তো খামতি রয়ে গেছে আমাদের। এবং আমি জানি এগুলো কিন্তু সেই কাজটা ও সম্পন্ন করলো, মারধর করলো, ওকে আক্রমণ করলো, এগুলো আগেও হতো। একমাত্র এইবারেই একটা জায়গায় যেখানে আমরা শুনতাম যে নির্বাচনোত্তর সন্ত্রাস, আমি বিধানসভাতেও বলেছি, বাইরেও বলছি, নির্বাচনোত্তর এই যে বিষয় সন্ত্রাস ভারতবর্ষের 3টি জায়গা ছাড়া কোথাও হয় না। একটা হচ্ছে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আর খানিকটা কেরালা। তো আমরা এর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে 2-3 জায়গার মধ্যে ইচ্ছে করে ওরা চেষ্টা করেছে যাতে এইভাবে সুন্দরভাবে চলে যাবে একটা সরকার, ইতিহাসের পাতায় ওরা নাম করে করবে, আবার সামনের বছর আবার আসবে, বারবার এটা যেন না হয়, বারবার আইন শৃঙ্খলার অবনতি। তারও আমি ডাটা শুদ্ধ কোন কোন জায়গায় পুলিশ কিভাবে তার অ্যাকশন নিয়েছে, তারও কিন্তু আমি ডাটা ওনাদের সামনে রেখেছি। চুপ করে গেছেন সবাই। হাজার হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছে, চেষ্টা চলছে, কিন্তু পুলিশ দিয়ে হবে না, পুলিশ দিয়ে সব সম্ভব না। যতক্ষণ ধরে আমাদের এই মানসিকতার থেকে আমরা না বেরোবো যে গুন্ডাগার্দি করে একটা ইলেকশন হবে, আর কারোর ইচ্ছা কে আমি যাতে না বেরোতে পারে তাকে গলায় চিপে ধরে আমি সারা জীবন আমি আমার ইচ্ছাটাকে চাপিয়ে দেব, সেই যে প্রবণতা, তার থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে। তার জন্য একটা আন্দোলন দরকার, এবং সেই আন্দোলনটা রাস্তায় বেরোনোর প্রয়োজন হয় না, সোচ্চার হওয়া দরকার মানসিকভাবে। এখানে আমাদের মেয়র সাহেব বলছিলেন যে এই এলাকার মধ্যে রাত্রিবেলায় দেখলো যে রাস্তার ব্ল্যাক টপ নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্ল্যাক টপ। তা আমরা তো কাজ করছি, তো যে পরিমাণে এই কাজ করার যে কোন রকম এন্ট্রি গেছে আমাদের, এবং আমি জানি এগুলো কিন্তু একটা বহুদিন ধরে একটা সংস্কার এখানে তৈরি হয়েছে, যে একমাত্র একটাই পার্টি আছে যে নাকি বারবার আসতে পারে, আর কোনো পার্টি আসতে পারে না। আমরা এসে বা প্রমাণ করে দিলাম, সে বিশ্বাসটাও মানুষের কাছে আসলো যে না 2.0 এটা 40.0 হতে পারে, আগামী দিন 40.0 হতে পারে। তো সেই ব্যবস্থা, কারণ আমরা মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমাদের যে গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সেই গার্জিয়ান যেহেতু আমাদের পথ দেখান, আমাদের মার্গদর্শন করান, উন্নয়ন ছাড়া কোনো কথা বলেন না, এখানে বসে আনন্দ করার উপায় নেই, সারাক্ষণ ধরে কাজ করতে হয়, আয়েশ করার কোনো স্থান নেই। এবার আমি এখানে আমার বোনেরা আছে এখানে, আমি বলবো ওনাদেরকে সবসময় সব জায়গায় আমি ধন্যবাদ দিই যে 3% ভোট আমরা এবার বেশি পেয়েছি, এর জন্য ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। মেয়েরা কারণে, মহিলাদের কারণে আমাদের এই সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা কিন্তু একটা গুড সাইন, যে কারণে 12 জনকে আমাদের পার্টির তরফ থেকে এবার নমিনেশন দেওয়া হয়েছিল, এবং ত্রিপুরার ইতিহাসে বিধানসভার মধ্যে এবার হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেটিভ এসছে, ভাবা যায় না কোনদিন। তো আমরা মহিলাদের 33%-এর কথা এখানে আমি বললামই না, আরো যেসব আমরা করি, যেসব সুবিধা আমরা চেষ্টা করছি, যে মানুষের শুধু আর্থসামাজিক না, তার মান উন্নয়ন, তার রেসপেক্ট, তার মডেস্টি, সেটাও আমরা চাই যে উন্নত হোক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমরা এডুকেশন হাব বানাতে চাই, মেডিকেল হাব বানাতে চাই। এখানে আমাদের প্রেসিডেন্সি এবার পেয়েছেন প্রধানমন্ত্রীর কারণে, তো আগামী 2-3-4 এখানে বিভিন্ন দেশ থেকে এখানে বহু রিপ্রেজেন্টেটিভ আসছে,
বিভিন্ন জায়গার থেকে। তো ত্রিপুরাকে আমরা এমন এক জায়গায় আমরা ওনাদের সামনে প্রস্তুত করতে চাইছি যাতে করে আগামী দিন আমাদের ট্যুরিজম বাড়ে, আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট সে বিষয়ে ওরা জানুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানুক, যাতে করে ওনারা কোনোদিন ত্রিপুরার প্রতি আকৃষ্ট হয়, ওনারা গিয়ে তাদের ওনাদের যে দেশ আছে সেখানে গিয়ে বলবেন ওনাদের লোকদের। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। তো আগামী দিন আমি শিওর যে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই ব্রাইট, এবং এখানে রাজনীতির পরিবেশও ব্রাইট। আগামী দিন গতানুগতিক রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসব, এবং সবাই একসাথে মিলে আমরা শুধু ত্রিপুরা না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব এই কথাগুলো বলে। এবং আমি আমাদের এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্মার্ট সিটি তে যারা যারা আছেন তারা যেভাবে এখানে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছেন এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য নমস্কার। জয় হিন্দ। আগরতলা পৌর নিগম এবং আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহের নেতৃত্বের সরকার আগরতলা শহরের অনেকগুলি জ্বলন্ত সমস্যা ছিল, যেগুলি আমাদের সরকার আসার পর আমি বলবো প্রায় অধিকাংশই আমরা নিরসন করতে পেরেছি, কিছুটা বাকি আছে। আমাদের আগরতলা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়াটারিং, জল জমা। তা আমাদের সরকার 2018 আগে নির্বাচন আগে আমাদের দল কথা দিয়েছিল আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে, যদি আমাদের বিজেপি নেতৃত্বে সরকার হয় সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের যে জল যন্ত্রণা আগরতলা পুরবাসী ভোগ করছেন দীর্ঘ 25 বছর, যারা সরকার চালিয়েছিলেন, পৌর নিগম চালিয়ে তাদের ব্যর্থতার কারণে আমাদের সরকার সেটা দ্রুততার সঙ্গে নিরসন করবেন। আমাদের সরকার কথা রেখেছেন, আমাদের মুখ্যমন্ত্রী এখানে আছেন, উনি প্রতিনিয়তই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের অফিসারদেরকে রাজ্য সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে উনি মিটিং করে আগরতলা শহরের এই জল যন্ত্রণা থেকে মানুষকে বাঁচানোর জন্য পার্মানেন্ট সলিউশন বার করার চেষ্টা করছেন, এবং সেই দিশাতেই আমরা কাজ করছি। আগরতলা শহরে আপনারা যারা এখানে আছেন অনেক অভিজ্ঞতা আছে। অল্প বৃষ্টি হলেই এই এলাকার অভিজ্ঞতা অনেক মানুষের আছে, অল্প বৃষ্টি হলেই আগরতলা শহর, বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, এই এলাকা অঞ্চল, রামনগর নিম্নাঞ্চল, কৃষ্ণনগর, প্রত্যেকটি জায়গায় জল জমে থাকতো। বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর এইসব এলাকায় তো প্রতি বাড়িতে 3 দিন 4 দিন জল থাকতো। আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে আরামের চমনি, ওরেঞ্জ চমনিতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না। 7-8 ঘন্টা রাস্তা বন্ধ, যানজট হতো, এবং ওই দোকানগুলি 3 দিন দোকান খুলতে পারতেন না, তাদের সামগ্রী নষ্ট হয়ে যেত। আজকে কিন্তু বেশি বৃষ্টি হলো, প্লাবন বাদ দিলাম, ফ্লাড তো সারা দেশে হয়, বড় বড় সিটিতে আরও যে আধুনিক নিকাশি ব্যবস্থা আছে তারও 7-8 দিন কিন্তু বোম্বে, মেড্রাস জল থাকে। কিন্তু আমাদের ছোট্ট আগরতলা আমরা চেষ্টা করছি দীর্ঘদিনের সমস্যার থেকে মানুষকে বাঁচানোর জন্য। আমাদের সরকার কাছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিচ্ছেন প্রতিনিয়ত কাজ করার জন্য। একটাই আমাদের টার্গেট, যে আমাদের বর্ষার সময় যে জলটা জমে তার থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া। সেক্ষেত্রে আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর এবং স্মার্ট সিটির কাজ শুরু হওয়ার পর, স্মার্ট সিটি আপনারা জানেন 2016 থেকে কাজ করার কথা ছিল, কিন্তু তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকার এবং পৌর পরিষদ বামফ্রন্টে ছিল, কিন্তু স্মার্ট সিটিকে কাজ করতে দেয়নি, শহর উন্নয়নে তারা সহযোগিতা করেননি, রাজনৈতিক উদ্দেশ্যে আমি বলবো। কিন্তু আমাদের সরকার আসার পর এবং আমরা পৌর নিগম গঠন হওয়ার পর স্মার্ট সিটি সমস্ত প্রজেক্টগুলি আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি, এবং যেগুলি করার ফলে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগরতলা মানুষের যে চাহিদা, যে মৌলিক সমস্যা তার নিরসন করার চেষ্টা করা হচ্ছে। স্মার্ট সিটি, আগরতলা পৌর নিগম, আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তর, নগর উন্নয়ন দপ্তর সবাই মিলে আমরা কাজ করছি। একটাই উদ্দেশ্য, শহরবাসীকে সুস্থ নাগরিক পরিষেবা প্রদান করা, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা, রাস্তা ড্রেনগুলি মেরামত করে জল চলাচলে যোগ্য করা, এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে শহরকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুর ছিল, যেগুলি পরিবেশ দূষণ হতো, মশার উপদ্রব ছিল, অসামাজিক আড্ডা চলতো,
সেই জায়গাগুলি আমরা সংস্কার করে ব্যবহারযোগ্য করে আলোর ব্যবস্থা করে বিউটিফিকেশনের মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য করেছি সমস্ত পুকুরগুলিকে। দেখবেন আমরা আগামী কালও হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুমারটিলা একটা ফাউন্টেন মিউজিয়াম করবে, যেটা আগরতলার কোনো পুকুরে নেই। সমস্ত পুকুরগুলি, সমস্ত পার্কগুলি যেগুলি নেশার জায়গা ছিল, আমাদের নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, তাকে সফল করার জন্য আমরা চাইছি সমস্ত এইসব জায়গাগুলি অসামাজিক কাজ বা ওসব নেশার ঠেক ছিল তিনি দূর করে মানুষের চলাচলের ব্যবস্থা করা, লাইটের ব্যবস্থা, যাতে এইখানে বাজে কোনো আড্ডা হতে না পারে এবং ওই জায়গাগুলি যাদের জন্য করা শিশু এবং বৃদ্ধদের ব্যবস্থা করা হচ্ছে তাদের ব্যবহার করার জন্য। সমস্ত রাস্তাগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বলতে আপত্তি নেই, আপনাদের বা আমাদের রাজ্যবাসীর যেমন ভাগ্য সারা রাজ্য উন্নয়ন হচ্ছে, আমি বলবো এই বটতলী বিধানসভা কেন্দ্র যারা নির্বাচিত করেছেন, আমাদের সৌভাগ্য একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের এই এলাকার বিধায়ক, তিনি রাজ্যেরও মুখ্যমন্ত্রী, তিনি শহরের লোক। আগরতলা শহর সম্বন্ধে আমার আপনার থেকে ওনারও কম, উনি কম জানেন না। আগরতলাতে কীভাবে সুন্দর করলে মানুষ খুশি হবে, ব্যবহার করতে পারে আগরতলাকে। আগরতলা থেকে শুধু আমরা ব্যবহার করি না, আমাদের 7 লক্ষ লোক আগরতলা শহরবাসী আগরতলাকে ব্যবহার করি না। আগরতলাকে ব্যবহার করার জন্য রাস্তা, ড্রেন, সমস্ত জায়গায় ভালো রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ আগরতলার থেকে বাইরে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট থেকে পর্যটনের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, বাণিজ্যের ক্ষেত্রে বলুন, মানুষ কিন্তু শহরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ শহরে ঢুকে শহরকে ব্যবহার করে। এবং দেশ এবং বহিরাজ্য থেকে আমাদের সরকার আসার পর পর্যটনে এতটা উন্নতি হয়েছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাগুলি দেখতে আসে। আর সেই জন্য আগরতলা হচ্ছে তাদের মেইন জায়গা, আগরতলা হয়ে যেতে হয়। কাজে আগরতলাকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, তাদেরকে সুন্দরভাবে যানজট মুক্ত করে ব্যবহারযোগ্য করার জন্য কাজ আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি এবং সরকার করছে। তা আজকে যে প্রজেক্টগুলি হচ্ছে, বিশেষ করে পাম্প, এখানে অল্প বৃষ্টির অংশ জল জমে যেত। মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি এখানে রাস্তা অনেকটা উন্নতি করেছেন, উঁচু করেছেন। আগরতলা শহরে এমন কোনো রাস্তা নেই, আমি বলবো মেইন সমস্ত ব্ল্যাক টপিং করে ফেলছে, এটা একটা রেকর্ড। আমাকে বলেন যে রাত্রে আমরা বাড়িতে যখন ঢুকি রাস্তা একরকম দেখি, আর সকালে যখন বেরোই দেখি কালো রাস্তা হয়ে গেছে। এটা কোনোদিন এ রাজ্যে হয়নি। এই মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই উনি বিশেষ দায়িত্ব নিয়ে এই বটতলী বিধানসভা প্রচুর টাকা দিয়েছেন ড্রেনেজের জন্য, রাস্তার জন্য। তো আমাদের শুধু এখন সময়ের একটু সময় দিতে হবে। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন কাজ করার, একটু ধৈর্য ধরতে হবে এবং আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আগরতলা শহরের ড্রেনগুলি নিকাশি ব্যবস্থা আমরা প্রায় দিনে চেষ্টা করি। আমাদের যে কর্মী আছে, আমরা পৌর নিগমে যারা অফিসাররা আছেন, কমিশনার সাহেব নিজেও নেমে, আমি নিজেও, আমাদের মুখ্যমন্ত্রী অনেক জায়গা বেরিয়েছেন বর্ষার সময়, দেখেছেন গত বর্ষায় যে কোথায় জল জমে, কী কারণে জমে, তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন এবং রাত্রে 8 দিন মিটিং করে বলে দিয়েছেন আগামী বর্ষার আগে যাতে সেগুলি দূর করার চেষ্টা করা হয়। আমরা সেই দিশাতে কাজ করছি। এখানে যে কালাপানিয়া কালিয়া শুরু হয়েছে এদিক থেকে শেষটার দিকে আমরা কালকে পরিষ্কার করা শুরু করেছি। আপরা খালিয়া আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আগে যখন ড্রেনগুলি পরিষ্কার করতাম, মানুষের বক্তব্য ছিল যে ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার হয় না, দেখার সুযোগ ছিল না। লেবাররা গিয়ে কাজ করতেন, বলতেন ক্লিয়ার, আমাদের অফিসাররা মেনে নিতেন, কিছু করার ছিল না। কিন্তু এখন যে পদ্ধতি আমরা দিল্লির এক কোম্পানিকে দিয়েছি, মান্নান এন্টারপ্রাইজকে, যারা সারা ভারতবর্ষে গুজরাট, গুয়াহাটি এবং বড় বড় সিটিতে কাজ করছেন, এখন যখন কাজ করে তারা নিচে ক্যামেরা নিয়ে যায় এবং অক্সিজেনের গাড়ি থাকে, যারা লেবাররা যাতে কোনো কারণে অসুস্থ না পড়ে অক্সিজেন নিয়ে তারা ঢুকে, গাড়ি থাকে এবং বাইরে ক্যামেরা দেওয়া থাকে। আমরা দেখতে পেয়েছি যে কতটা পরিষ্কার করছে। পরিষ্কার যখন পরিষ্কার না হবে ততটা পেমেন্ট করা হবে না, এই হিসাবেই তাদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা আগরতলাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। সবটাই সম্ভব হচ্ছে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছা এবং ওনার চিন্তা, ওনার ভাবনাতে আমরা কাজ করছি। আগামী দিনে আরও শহরকে সুন্দর রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য এবং যানজট মুক্ত করার জন্য, বিশেষ করে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করার জন্য আমাদের প্রয়াস চলছে। আজকে যেমন একটা পাম্প এখানে ওপেন হয়েছে, এখানে এই এলাকার অনেক উপকার হবে। কয়েকদিনের মধ্যে আমরা সামনের মাসে কয়েকদিনের মধ্যে আমরা কল্যাণীতে আরেকটা এরকম পাম্প করবো। 16টা পাম্প অলরেডি আমাদের আছে এবং 4টা ডিজেল পাম্প আছে, 2টো আমরা নিচ্ছি। এবং আমরা যতটা জেনেছি কিছুদিন পর আজকে যেমন এই পাম্পগুলি যত বৃষ্টি হলে লোক সুইচ টিপলে জল বেরোবে বা বন্ধ করবে, একটা দিন আসবে কয়েকদিন পর আমাদের সমস্ত পাম্পগুলি অন্য আধুনিক সিস্টেম হবে, অটোমেটিক হবে, কারণ ম্যানুয়াল কোনো কাজ করতে হবে না। যখনই জলের স্তর বাড়বে টাচ করবে, মেশিন চলবে। যখনই জল কমবে মেশিন বন্ধ হয়ে যাবে, পাওয়ার কনজাম্পশন অনেক কম লাগবে এবং মেশিনের স্থায়িত্ব অনেক বাড়বে।
সমস্ত আধুনিক সিস্টেমকে আগরতলাকে চেষ্টা করছি। স্মার্ট সিটি যেহেতু স্মার্ট হতে হবে, তবে সবচেয়ে বেশি কাজ যেটা হবে যেটা আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি না অনেক ক্ষেত্রে। আমরা হাউসহুড গার্বেজ কালেকশনের চেষ্টা করছি, নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনগুলি পরিষ্কার করছি, দিনের বেলা করা হচ্ছে, রাত্রেবেলা কোনো না কোনো বাড়ি কোনো না প্রতিষ্ঠান থেকে আবর্জনা ড্রেনে অথবা রাস্তা ফেলে দিচ্ছে। তা আমি বলবো যারা এখানে ক্লাবের তারা আছেন, বিভিন্ন সংগঠন, সামাজিক ব্যক্তি, সবাইকে আমরা অনুরোধ করব যে আগরতলা পৌর নিগমের যে স্বচ্ছ আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা যে পরিকল্পনায় আমরা কাজ করছি, যে দিশা আমাদের সরকার আমাদের সহযোগিতা করছেন, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ আমরা জানি সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কর্মসূচি বা প্রকল্প জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকলে এটা কখনই সফল হয় না। কাজে আমি আগরতলা পৌরবাসীর কাছে আমি অনুরোধ করব, আমাদের সরকার যে আমাদের সহযোগিতা করছেন, আমাদের সরকার যে কাজ করছেন, আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর এবং পূর্ত দপ্তরে সার্বিকভাবে আগরতলাকে সাজানোর যে চেষ্টা করছেন, দেখবেন আমরা আগরতলার সমস্ত জায়গায় শ্রীরঙ্গা কালারের লাইট লাগাচ্ছি, আরও প্রতি ওয়ার্ডে আমরা করব। আমরা আগরতলাকে নতুনভাবে দেখবো, বাইরে যে সিটিগুলি আছে মানুষ যাতে বুঝে আগরতলা যাতে পিছিয়ে নেই। 100টা স্মার্ট সিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত, আমরা চাইবো 100-র উপরের দিকে আস্তে আস্তে যেতে। সমস্ত এই G20-কে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আলোচনা রাখবেন। G20 উপলক্ষে বিদেশি প্রতিনিধিরা আগরতলা আসবেন, যাতে আগরতলা এসে রাজ্যের সমস্ত মানসিকতা চেঞ্জ হয়ে যায়, যে আগরতলাকে দেখে বুঝে আগরতলা রাজ্য কী অবস্থায় আছে। কাজে আগরতলাকে আমরা বিভিন্ন আইল্যান্ডগুলি সাজানোর চেষ্টা করছি, নতুন নতুন আলোর ব্যবস্থা করছি, পরিচ্ছন্ন রাখা করছি, এবং ওয়ালগুলিতে আগরতলা শহর, আমাদের রাজ্যের ভৌগোলিক এবং ঐতিহাসিক চিত্রগুলি, দ্রষ্টপ্রস্থানগুলি তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য যে দ্রষ্টপ্রস্থানগুলি আমরা তুলে ধরছি এই ওয়ালের মাধ্যমে। বেসরকারি সরকারি সমস্ত ওয়াল রং করা হচ্ছে, সমস্ত গাছে আলোকিত করা হচ্ছে। এগুলি কিন্তু G20-র জন্য শুধু চলে যাবে 3 বা 4 তারিখ, এরকম না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে শহরকে পার্মানেন্টভাবে সাজানো, এই লাইটগুলি পার্মানেন্ট করে দিচ্ছি আমরা। এরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে, আমাদের স্মার্ট সিটির উদ্যোগে এবং রাজ্য সরকারের আর্থিক অনুদানের কারণে। কাজে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি বলবো যারা উপস্থিত হয়েছেন তারাও এই পাম্পটা আপনারা এই এলাকায় যারা আছেন তারা রক্ষা করবেন। সম্পত্তি সরকার করে, রক্ষার দায়িত্ব জনগণের। আপনাদের জন্য এই পাম্প দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে দিয়েছেন। আমি আশা করবো আগামী দিন আগরতলা মিউনিসিপ্যালিটিকে আরও সাজানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম সচেষ্ট, উনি কাজ করছেন, উনি বলছেন আমাদেরকে নির্দেশ দেবেন, আগামী দিনে আপনাদের নিয়ে এই কাজগুলি আমরা করবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আমরা এখানে একত্রিত হয়েছি 3টি প্রকল্পের উদ্বোধন জন্য, যেটা একটা প্রকল্পের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিছুক্ষণের আগে করা হয়েছে, যে মহারাজা বীর বিক্রম চৌমনি কামান চৌমনির কাছে, যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রকল্প, যেটা 2 মাস মধ্যে তৈরি হয়েছে, মোটামুটি 20 লাখ টাকা খরচ করে। এবং যেটা আগে সরলা মোড় জানা যায়, তো ওটা গত 5-6 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী ওটা নতুন নামকরণ করেছিলেন, যেটা এটা মহারাজা বীর বিক্রম চৌমনি বলা যাবে। ওর জন্যেই ওটা ভালো করে একটা জংশন ডেভেলপ করা হয়েছে। এবং 2টা যেটা এখানে আমরা উদ্বোধন এখন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ফলক খোলে, যেটা প্রথম হচ্ছে 3টি আমরা নতুন যেটা বাস শেল্টার, যেটা যাত্রী শেড বলা হয় এখানে, এটা স্মার্ট সিটি মিশনে করা হয়েছে। আপনারা যদি যাইবেন দেখতে পারবেন, এটা খুব ভালো। একটা উমাকান্ত একাডেমির সামনে যে শিশু বিহার সামনে একটা বড় বাস শেল্টার করা হয়েছে, একটা নন্দন নগরে করা হয়েছে ডন বস্কো স্কুলের সামনে, এবং একটা IGM হসপিটালের কাছে। প্রত্যেকটা তিনোটাই 30 লাখ টাকা করে খরচা হয়েছে, টোটাল মোটামুটি 90 লাখ টাকা খরচা হয়েছে। ওটা স্কুল বাস রকমই ডিজাইন করা হয়েছে, যেটা স্কুলের সামনে আছে, আর যে হসপিটালের সামনে আছে ওটা হসপিটাল রকমই ডিজাইন করা হয়েছে। এবং যেটা তৃতীয় যেটা এটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে, এটা এখানে যেটা ফ্লাড ড্রেনেজ পাম্প হাউস যেটা করা হয়েছে, এটা 1,69 লাখ টাকা খরচ করে স্মার্ট সিটি মিশন তরফ থেকে এখানে নতুন একটা জল জমা না হয়, জল নিকাশি করার জন্য একটা পাম্প যেটা করা হয়েছে, যেটা ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন এবং উদ্বোধন করেছেন। এটা কাজ শুরু হয়েছিল অক্টোবর 2021 এবং শেষ হয়েছে 1 মার্চ 2023-কে। PWD DWS ডিভিজন 1 এটা করেছে স্মার্ট সিটি মিশন অন্তর্গত। আগরতলা শহর আপনারা জানেন এখানে অনেক বৃষ্টি হয়ে এখানে অনেক জল আগে লাগতো, এখন অনেক কম হয়েছে, এখনও কাজ চলছে, যেটা উদাহরণ এটাই। এখন পর্যন্ত 16টি পাম্প এখানে আগরতলায় হয়েছে, এটা হচ্ছে 17তম
এরপরেও একটা উদ্বোধন করা হবে এই মাসেই এপ্রিল মাসে, যেটা কল্যাণীতে আছে। এবং গত 3 বছর মধ্যে 3 টাওয়ার করা হয়েছিল বুদুরিয়াতে, চিলড্রেন পার্ক আছে ওরিয়েন্ট চৌমনি এবং বনমালীপুর দিকে, যেটা আপনারা জানেন অনেক কারিগর হয়েছে এবং গত 2-3 বছর এখানে জল অনেক কম লাগেছে। তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্মার্ট সিটি মিশন থেকে অনেকগুলি কাজ করা হয়েছে এটা যেটা জল জমে ওটার জন্যে, অ্যান্ড এটা সম্পূর্ণ রাষ্ট্রে এটাকে প্রশংসিত করা হয়েছে। ভারত সরকার এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যে আগরতলা শহরে জল জমাও যে প্রবলেম আছে এটা ঠিক করার জন্যে এই রাষ্ট্রে খুব ভালো করে কাজ করা হয়েছে, এটা প্রত্যেক জায়গায় রেকগনাইজ করা হয়েছে। এই যে পাম্প যেটা আপনি দেখছেন, এটা এখান থেকে যে পুরানো কালাপানিয়া বলা যায়, কেউ পুরানো হাওড়া বলে, এখান থেকে জল যখন বৃষ্টি বেশি জল এখানে হবে, এটা এখান থেকে পাম্প করে, এটা একটা পাইপলাইন দেখতে পারবেন, 600 মিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আছে যেটা হাওড়া নদীতে পাম্প করবে। পাম্পিং পাওয়ার হচ্ছে 12.5 লাখ লিটার पर आवर। তো 1 ঘন্টার মধ্যে 12.5 লাখ লিটার জল বের করতে পারে। যদি আপনার ক্যালকুলেট করবেন তো 1 মিনিট মধ্যে এটা 20,000 লিটার হইব। 1 সেকেন্ড মধ্যে এটা মোটামুটি 333 লিটার জল এটা পাম্প করে দেবে 1 সেকেন্ড মধ্যে। और এই পাম্প যেটা হচ্ছে, যেটা যতগুলি পাম্প আছে আগরতলা শহরে, ওর থেকে সবচেয়ে থেকে মডার্ন পাম্প এটা, কেন এখানে প্রাইমিং লাগে না। এটা জল ভরার জন্য কোনো সাবমার্জিবল পাম্প আলাদাভাবে লাগে না, এটা স্বয়ংই স্টার্ট করতে পারে। আগে যে কাল বৈশাখী সময় যে কারেন্ট চলে যাইত, সমস্ত পাওয়ার যাওয়ার পরে কোনো পাম্প চলতো না, ওটা প্রবলেম সলভ করার জন্য আগরতলা স্মার্ট সিটি তরফ থেকে অলরেডি 6টা ডিজেল পাম্প আপনারা দেখবেন অলরেডি লাগানো হয়েছে প্যারাডাইজ চৌমনিতে, বনমালীপুর দিঘি, গণরাজ চৌমনি এবং এই ইস্টপুর থানা কাছে। তো ওটারও ব্যবস্থা আছে, যদি কারেন্ট না থাকে কীভাবে করে, এটা কারেন্ট থেকে চলে। যতগুলি আমাদের পাম্প আছে এটা এখন ম্যানুয়ালি অপারেট হয়, এটাকে ফুলি অটোমেট করার জন্য অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেম সঙ্গে এটার জন্যও কাজ করছে আগরতলা পুর নিগম, এবং আমার মনে হয় আগামী দিন মধ্যে ওটা আমরা সাকসেসফুল হইব। সো এটাই আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ হচ্ছে, এটা বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি।